ময়দানের প্রাতঃভ্রমণকারীদের একজন ক্যাসোরিনা রোডে গলফ ক্লাব টেন্ট মাঠের ধারের ঝোপঝাড় থেকে একটা পচা দুর্গন্ধ পেলেন। কাছে গিয়ে দেখলেন একটা বস্তা পড়ে রয়েছে আর তার থেকেই গন্ধটা বেরোচ্ছে। তিনি পার্ক স্ট্রিট থানায় ফোন করলে পুলিশ এসে বস্তা খুলে একটা ডেড বডি উদ্ধার করল। ধড় মুন্ড বিচ্ছিন্ন। খুনটা হয়েছে 3 দিন আগে। বছর 30-এর একটি মেয়ে। দেহটা ক্ষতবিক্ষত শুধু নয়, বেশ কয়েক টুকরো করে কেটে বস্তায় ভরে ঝোপে ফেলে দেওয়া হয়েছিল। শরীরে যৌন নির্যাতনের ছাপও স্পষ্ট। মেয়েটির পরিচয় পেতে খুব একটা দেরি হলো না। 2 দিন আগেই একটা মিসিং ডায়েরি হয়েছিল সিঁথি থেকে। তার ছবির সঙ্গে মেয়েটার মুখটা হুবহু মিলে গেল। নাম অপর্ণা মুখার্জি। এবার আপনাদের নিয়ে যাব এখন থেকে ঠিক 3 দিন আগে, অপর্ণা যখন জীবিত। হ্যালো, অপর্ণা মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি। আপনি কি বলছেন? আমি অভিষেক রায় বলছি, নিউ এজ অ্যাডভার্টাইজিং এজেন্সি থেকে। আপনার বিজ্ঞাপনটা দেখলাম আজকের নিউজ পেপারে। হ্যাঁ বলুন। আমাদের সারা বছর নানা রকম কাজ থাকে, প্রায় 100 ক্লায়েন্ট। আপনাকে আমরা ফুল টাইম নিতে চাই, মাসিক স্যালারিতে। অবশ্য যদি আপনার পোর্টফোলিও আমাদের পছন্দ হয়। হ্যাঁ সে তো নিশ্চয়ই। আমার পোর্টফোলিও রেডিই আছে, মডেলিংয়ের অভিজ্ঞতাও আছে। বলুন কখন দেখতে চান? উৎসাহ ঝরে পড়ে অপর্ণার গলায়। আজই ও ছোট্ট বিজ্ঞাপনটা দিয়েছিল খবরের কাগজে। ফোনের ওপাশের ভদ্রলোকের কথাবার্তা যথেষ্ট মার্জিত, গলাটাও ভীষণ সুন্দর। এরকম একটা ফোনের জন্যই তো অপেক্ষা করে বসেছিল অপর্ণা। অপর্ণাও একটা পাকা চাকরি খুঁজছিল। ফ্রিল্যান্সার হিসেবে এই ছুটকো ছাটকা অ্যাডে মুখ দেখিয়ে আর চলছিল না। এসব পার্ট টাইম জবে কোনো ভবিষ্যৎ নেই। আজ আছে তো কাল নেই। তার উপর তীর্থের কাকের মতো পেমেন্টের জন্য প্রতীক্ষা, সে নিয়েও ভীষণ টালবাহানা। আর ভালো লাগে না এসব। ওদের বাক্যালাপ এগোতে থাকে। আজ সন্ধ্যায় আসতে পারবেন পার্কস্ট্রিটে, ড্রিঙ্কার্সে? নিশ্চয়ই, কিন্তু আপনাদের অফারটা জানতে পারি? নিশ্চয়ই। সিলেক্ট হলে মাসে আমরা 70,000 দেব। প্রতিদিন 3-4 ঘন্টার মতো সেশন থাকবে, তার বেশি নয়। ঠিক আছে, কটায় যাব বলুন? ঠিক সন্ধ্যে 7টায়। রাখছি। ফোনটা কেটে যাবার পর অপর্ণা আনন্দে উত্তেজনায় একেবারে আত্মহারা হয়ে যায়। এত টাকা সত্যিই ভাবা যায় না। ও স্বপ্ন দেখছে না তো? সিঁথির এই 1 কামরার ছোট ফ্ল্যাটটায় কুণালের সঙ্গে বছর 2 যে কীভাবে কাটিয়েছে। কুণালের চাকরিটা সেরকম ভালো কিছু নয় তো, একটা FMCG প্রোডাক্টের সেলসম্যান। প্রেম ভালোবাসা সেই কলেজে পড়তে পড়তেই। বাবা মা কারোরই মত ছিল না এই বিয়েতে, তাই কুণাল চাকরিটা পেয়ে যেতেই আর দ্বিতীয়বার ভাবেনি অপর্ণা। ওর হাত ধরে বাড়ি ছেড়েছিল একরকম ঝগড়া করেই। তারপরেই গয়নাগাটি টাকা পয়সা যা ছিল তাই দিয়ে নতুন সংসার পাতল দুজনে। সিঁথির এই ফ্ল্যাটটা ভাড়াও নিয়ে নিল। তারপর থেকে শুধু স্ট্রাগল আর স্ট্রাগল। শেষে একদিন ঠিক করেই ফেলল অপর্ণা, মডেলিংয়েই নামবে। চেহারাটা তো ওর ছোট থেকেই চটকদার। 5.5 ফুটের মতো লম্বা, ফর্সা, দেখতে ডানাকাটা পরি না হলেও নজর কাড়া তো বটেই। রাস্তাঘাটে লোকজন এখনও দেখে হোঁচট খায়। তাছাড়া ও মডেলিংয়ের 2-1টা কাজও করেছিল কলেজ লাইফে, ওর বান্ধবী বিপাশার পাল্লায় পড়ে। বিপাশা অবশ্য এখন নাম করা ফিল্ম স্টার, আর ভীষণ দেমাগ। সেরকম পাত্তাই দেয় না অপর্ণাকে। তা সে যাই হোক,
সেই সময় থেকেই ওর নিজস্ব কিছু চেনা জানা ছিল, সবই অবশ্য ছোটোখাটো অ্যাড এজেন্সি। সেগুলোকে ভাঙিয়েই আবার মডেলিং ক্যারিয়ারটা শুরু করেছিল অপর্ণা। তবে সবই পার্ট টাইম কাজ। কিন্তু সে আর কদিন, আর টাকা পয়সাও তো ভীষণ অনিয়মিত। বিরক্ত হয়ে শেষে কুণালকে না জানিয়েই ও কাগজে বিজ্ঞাপনটা দিয়ে দিয়েছিল। কুণালের একার যা রোজগার, তাতে তো আর চলছিলও না। নিজের মতো করে জীবনটা আনন্দে কাটাতে চায় অপর্ণা। কুণালের সাধ্য নেই ওর সেই স্বপ্নকে সার্থক করার। সুতরাং যা করার নিজেকেই করতে হবে। বিজ্ঞাপনটা দেওয়ার পরে বেশ কতগুলো আজে বাজে ফোন এসেছিল মোবাইলে। কিচ্ছু করার নেই, এ লাইনে এসব তো হবেই। কিন্তু নিজের লিমিট জানে অপর্ণা। কত দূর যেতে হবে নিজের মান সম্মান বাঁচিয়ে সেটাও ঠিক করে নিয়েছে। তাই খুব মেপে সাবধানে পা ফেলে। বাজে নাম্বারগুলো ব্লক করে দেওয়ার পর হঠাৎ দুপুরের দিকে এই ফোনটা এলো। নাম করা অ্যাডভার্টাইজিং হাউস, অফারটাও দারুণ লোভনীয়। ওদের সব অভাব দূর হয়ে যাবে এই ফুল টাইম মডেলিং জবটা পেলে। আজ রবিবার, তাও কুণালকে বেরোতে হয়েছিল। ওর চাকরিতে ছুটি বলে কিচ্ছু নেই। তবে আজ একটু তাড়াতাড়ি ফিরল কুণাল, বিকেল থাকতে থাকতেই। কাল নাকি আবার ওকে বাঁকুড়া যেতে হবে। কুণালকে একটা সারপ্রাইজ দেবে বলে ঠিক করলো অপর্ণা। শোনো, তুমি রেস্ট নাও, স্ন্যাক্স আর চা করে দিয়েছি। আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ আবার এই অবেলায়? একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এসে সব বলবো। ঠিক আছে, সাবধানে যাও। কখন ফিরবে? দেখি একটু দেরি হবে, ফোন করে দেব, চিন্তা করো না। কুণালকে একটু জড়িয়ে ধরে ফ্ল্যাটের দরজা খুলে সেজে গুজে বেরিয়ে গেল অপর্ণা, কিন্তু শেষবারের মতন। এর ঠিক 3 দিন পরে অপর্ণার মৃতদেহ উদ্ধার হয় ময়দানে। আমাদের মুখপুরি গল্প থেকে আপনারা চেনেন সৌরনীলকে নিশ্চয়ই। তখন সে ছিল পার্ট টাইম ডিটেকটিভ, কিন্তু এখন গোয়েন্দাগিরিকেই সে পূর্ণ সময়ের পেশা করে নিয়েছে। পুলিশ ইন্সপেক্টর রাঘব বাবু এই কেসেও আবার সৌরনীলকেই ডেকে পাঠালেন। দুজনে সিথিতে অপর্ণাদের ফ্ল্যাটে গিয়ে হাজির হলেন এবং কুণালকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। আপনাদের বিয়ে কতদিন হয়েছিল? এই বছর 2 স্যার। কি করেন আপনি? সেলস এক্সিকিউটিভ একটা এফএমসিজি কোম্পানির। অপর্ণার সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম ছিল? খুবই ভালো স্যার, কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু ছিল না। ও আচ্ছা, উনি কি কোনো চাকরি করতেন? না স্যার, তবে ফ্রিল্যান্সার মডেলিং করতো মাঝে মাঝে। সেদিন কোথায় গেছিলেন আপনাকে বলেছিলেন কিছু? ঠিক পরিষ্কার করে কিছু বলেনি। ঠিক করে বলুন, আপনি জানেন না উনি পার্ক স্ট্রিটে কার সঙ্গে দেখা করতে গেছিলেন? জানি না স্যার, বিশ্বাস করুন। বলল কোন বান্ধবীর সঙ্গে শপিংয়ে যাবে, ফিরতে একটু দেরি হবে, যেন চিন্তা না করি। তা আপনি জানতে চাননি আপনার বউ কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে? ওকে বিশ্বাস করতাম, ও কোনো অন্যায় কাজ করতে পারে না। বলেছিল জরুরি কাজ আছে, ফিরে এসে সব বলবে। বান্ধবীর সঙ্গে শপিংয়ে গিয়ে জরুরি কাজ? আচ্ছা, কে কে ওনাকে প্রায় ফোন করতেন বলুন তো? বা উনি কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন বা দেখা সাক্ষাৎ করতেন? মানে
আমি ঠিক জানি না। আসলে ওর ব্যাপারে বিশেষ নাকও গলাতাম না। আমার সেলসের চাকরি, এত ঘুরতে হয়, কতক্ষণই বা ঘরে থাকার সময় পাই বলুন? আপনার বউ আপনাকে লুকিয়ে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে মিট করছেন, কোনো খবরই রাখেন না। দেখলেন তো ফলটা? পরে কাঁদবেন। আগে বলুন, উনি মিসিং হলেন রবিবার, আর আপনার থানায় ডায়েরি করতে সোমবার বিকেল হয়ে গেল কেন? আসলে আসলে ভাবছিলাম যদি কোথাও গিয়ে থাকে, মানে মানে আপনাকে কি উনি ফোন টোন করেছিলেন তার মধ্যে? না তো, ফোনটাও তো সুইচ অফই ছিল। সেটা জেনেও আপনার সন্দেহ হয়নি? একটু দুশ্চিন্তা হচ্ছিল। বেশ কয়েক জায়গায় ফোন করে খবরও নিয়েছিলাম। তারপর ভাবলাম কোথাও গেছে, ঠিক ফিরে আসবে। ও, এরকম আগেও কখনো হয়েছিল? না, মানে আগে তো আসলে আমি সেলসের কাজে প্রায় বাইরে যাই। ও তখন এক বান্ধবীর বাড়িতে গিয়ে থাকতো, কাছেই, এই বরানগর বাজারের কাছে। আচ্ছা, বুঝলাম। সৌরনীল আর রাঘব বাবু ওদের ফ্ল্যাটটা ভালো করে খুঁজে দেখল। অপর্ণার নিজস্ব ব্যবহারের জিনিস, বইপত্র, ম্যাগাজিন সব ঘেঁটে দেখা হলো। তেমন সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। শুধু কয়েকটা ম্যাগাজিনের কয়েকটা পাতা ভাঁজ করে রাখা, আর সেই পাতাগুলোয় সব মডেলিং সংক্রান্ত বিজ্ঞাপন। অপর্ণা কি তবে নতুন কোনো মডেলিংয়ের কাজ খুঁজছিল? সৌরনীল ম্যাগাজিনগুলো নিজের কাছে রেখে দিল। অপর্ণার মোবাইল আর হাত ব্যাগটা অবশ্য খুনের পর থেকে আর পাওয়া যায়নি। তবে মোবাইল নম্বরের কল রেকর্ডস আর লোকেশন ট্র্যাকিং করা হয়ে গেছে, আর তার থেকেই জানা গেছে ও প্রথমে পার্ক স্ট্রিট, তারপর সেখান থেকে ফ্রি স্কুল স্ট্রিটে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই মোবাইলটা বন্ধ। বিকেলের মধ্যেই পোস্টমর্টেম রিপোর্ট এসে গেল। দেখে আঁতকে উঠল সৌরনীল। সারা শরীরের সর্বত্র মারাত্মক অত্যাচারের ছাপ স্পষ্ট। এরকম নৃশংসভাবে কুপিয়ে কেউ কাউকে খুন করতে পারে? ভাবলেও শিউরে উঠতে হয় যেন। এভাবে এত কষ্ট দিয়ে খুন করার কারণটা কি? এত আক্রোশ? নাকি খুনি বিকৃত মনস্ক বা অপ্রকৃতিস্থ কেউ? পৈশাচিক আনন্দের জন্য এইভাবে খুন করেছে হয়তো। মারার আগে কোনো রেস্টুরেন্টে চাইনিজও খাইয়েছিল খুনি। তারপর ফ্রি স্কুল স্ট্রিটে নিজের ডেরায় নিয়ে গিয়েছিল ভুলিয়ে ভালিয়ে। সেইখানেই ধর্ষণ আর খুনটা করা হয়েছে বলে মনে হচ্ছে। শেষ টাওয়ার লোকেশন অনুযায়ী সেটাই স্পষ্ট। খুনটা রাত 12টা নাগাদ হয়েছে। অপর্ণার কল রেকর্ডগুলো দেখে একটু অবাক হলো সৌরনীল। গোটা মাসে শুধু নিয়মিত কয়েকজন পরিচিত লোকের সঙ্গেই কথা হয়েছে, ফোন এসেছে নয় গেছে। বাকি 2-4টে সাধারণ ফোন কল বাজিয়ে দেখাও হয়ে গেছে। কিন্তু ঘটনার দিন বেলা 10টা থেকে বেশ কিছু ফোন এসেছে, যা সাধারণ দিনের থেকে অনেকটা বেশি। যদিও দিনটা রবিবার ছিল, কিন্তু হঠাৎ করে ওই দিন এত বেশি ফোন কেন এসেছিল? সৌরনীল ভাবতে লাগলো। তখনই রাঘববাবু এসে জিজ্ঞেস করলেন, কি সৌরনীল, কিছু বুঝতে পারলে? আমরা তো তোমার দিকেই চেয়ে আছি। আচ্ছা রাঘবদা, বলুন তো, একজন ঘরোয়া বউ যে সেভাবে কোনো কাজকর্ম করে না, বাড়ির বাইরেও বেরোয় না, যার কাছে সারা বছর সেভাবে ফোন যাওয়া আসাও নেই, তার কাছে হঠাৎ একদিনে মাত্র কয়েক ঘন্টার মধ্যে 30টা ফোন আসে কোথা থেকে? কল রেকর্ড কি তাই বলছে নাকি?
বিজ্ঞাপন রাঘবদা, বিজ্ঞাপন। কল রেকর্ড দেখে আমার তো সেটাই সন্দেহ হচ্ছে। অপর্ণা কি খবরের কাগজে সেদিনকে কোনো অ্যাড দিয়েছিল? একমাত্র তাহলেই ওর মোবাইল নাম্বার একসঙ্গে অনেক লোকে জানতে পারবে, তবেই না এত অপরিচিত লোক ফোন করেছিল সেদিন। তাই তো, একদম ঠিক বলেছ। এবার তবে রোববারের বড় বড় কাগজগুলো সব খুঁজে দেখি। কিছুক্ষণের মধ্যেই সব খবরের কাগজ এসে গেল। সৌরনীল সেগুলো নিয়ে ঘাঁটতে বসেছিল। শেষে সুপ্রভাত খবরের কাগজে একটা ছোট্ট সাধারণ বিজ্ঞাপন পাওয়া গেল। লেখা আছে, অভিজ্ঞ মডেল, যে কোনো অ্যাডে মুখ দেখাতে আগ্রহী, অপর্ণা মুখার্জি। তারপর মোবাইল নম্বরটা। সৌরনীলের মুখে হাসি ফুটে উঠল। অবশেষে একটা সূত্র পাওয়া গেছে। যে নাম্বারগুলো থেকে ফোন এসেছিল ধরে ধরে প্রতিটায় ফোন করে সৌরনীল বাজিয়ে দেখতে লাগলো। বেশিরভাগই ফালতু লোকজনের নম্বর। দুই একজন ছাড়া কেউই খুব একটা মডেলিং দুনিয়ার সাথে যুক্ত নয়। পুলিশ ওদের পেছনে পড়তে ওরা ক্ষমা টমা চেয়ে একেবারে একসা। আরও দু একটা ফোন নাম্বার একটু খতিয়ে দেখার ছিল। সেই মতো সৌরনীল রাঘববাবুকে জানিয়েও দিল। শুধু একটা ফোন দেখা গেল ঠিক সেদিন থেকেই সুইচড অফ। আর তার সুইচড অফ হওয়ার আগে টাওয়ার লোকেশন অদ্ভুতভাবে মিলে গেল অপর্ণার সাথে। বিকেল 5টায় ফ্রি স্কুল স্ট্রিট থেকে চাঁদনি চক, তারপর সন্ধে 7টায় পার্ক স্ট্রিট, তারপর 8:30টায় আবার ফ্রি স্কুল স্ট্রিট। আর অপর্ণারও ঠিক তাই। সিথি থেকে 7টায় সোজা পার্ক স্ট্রিট, তারপর 8:30 নাগাদ আবার ফ্রি স্কুল। সেখান থেকে একেবারে গায়েব। সেই ফোনও আর চালু হয়নি সেই দিনের পর থেকে। যাই হোক, যে কোনো একটা ফোন চালু হলেই লোকেশন ট্র্যাক হয়ে যাবে। সৌরনীলের নির্দেশে পুলিশ কাজ শুরু করে দিল। বুঝলেন রাঘবদা, সন্দেহ করছি এটাই খুনির ফোন নাম্বার। এর সমস্ত কল রেকর্ড, লোকেশন ট্র্যাক রেকর্ড আমার চাই। আর তার সঙ্গে ওই সার্ভিস প্রোভাইডারের থেকে সিম তোলার সময়কার ডকুমেন্টও। চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। অরিন্দমকে বলে দিচ্ছি, ব্যাটাকে জলে ফেলবই। সে তো হবে, কিন্তু একটা জিনিস আমায় ভাবাচ্ছে রাঘবদা। কি বলো তো? এই লোকটা মডেলিংয়ের জন্যই নিশ্চয়ই অপর্ণাকে ফোন করে পার্ক স্ট্রিটে ডেকেছিল, তারপর নিজের ডেরায় নিয়ে যায় এবং সেখানেই ধর্ষণ করে খুন করে। কিন্তু এরকম নৃশংসভাবে খুন করার দরকার কি ছিল? যা বলেছ, আমার পুলিশ জীবনে এইরকম পৈশাচিক হত্যাকাণ্ড আমি কোনোদিন দেখিনি। অমানুষিক। সেটাই তো ভাবছি। আরও একটা খটকা আছে, পরে বলবো। আচ্ছা রাঘবদা, ওরা পার্ক স্ট্রিটে দুজনে কোথায় মিট করতে পারে বলুন তো? লোকেশন যা দেখাচ্ছে, ওই জায়গায় সামপ্লেস এলস, ব্রিজ, জেন, ট্রিঙ্কাস, মিং রুম, এরকম অনেকগুলো রেস্টুরেন্ট পাশাপাশি রয়েছে। যদিও ডেটিং বা ফার্স্ট মিটিংয়ের জন্য ওই ব্রিজ বা ট্রিঙ্কাসই বেস্ট। আবার ওইদিকে অপর্ণার পোস্টমর্টেমে তো পেটে চাইনিজ খাবারও পাওয়া গেছিল, সেটাও মনে রাখতে হবে। তবুও সবকটা রেস্টুরেন্টেরই সিসিটিভি রেকর্ডিং চেক করতে হবে। পার্ক স্ট্রিট আর ফ্রি স্কুল স্ট্রিটের লোকেশন এলাকার সিসিটিভিগুলোও চেক করতে হবে। অনেক কাজ। ও তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। আমি ইতিমধ্যেই লোক পাঠিয়ে দিয়েছি। শেষ পর্যন্ত ট্রিঙ্কাসের সিসিটিভি রেকর্ডিংয়ে পাওয়া গেল দুজনকে। ঠিক সন্ধে 7টা নাগাদ অপর্ণা আর একজন লম্বা মতো ভদ্রলোক ঢুকলেন। লোকটার বয়স বেশি না, এই 40-এর কাছাকাছি। ছবিটা যদিও সাইড থেকে এসেছে আর ভেতরটাও বেশ আলো আঁধারিতে ভরা, তবু মুখটা মোটামুটি বোঝা যাচ্ছে।
খবর পেয়ে সৌরনীল ট্রিঙ্কাসে চলে এলো, জিজ্ঞাসাবাদ শুরু করলো। নমস্কার, আপনার নাম? অনিন্দিতা স্যার। আপনি সেদিন ওদের সার্ভ করছিলেন? হ্যাঁ স্যার। আর কেউ ছিলেন ওদের সঙ্গে? না স্যার, ওনারা দুজনেই একসাথে ঢুকলেন, তারপর হেসে হেসে গল্প করতে লাগলেন। আমায় চিকেন হাক্কা নুডলস আর ড্রিঙ্কস অর্ডার দিলেন। আমি প্রথমে 2টো কোল্ড কফি দিই, তারপর মিনিট 15-র মধ্যেই ওদের খাবার সার্ভ করেছিলাম। ওরা নিজেদের মধ্যে কি কথা বলছিলেন, আপনার কানে কিছু এসেছিল? না স্যার, ওরা আমার সঙ্গে বেশি কথা বলেন উনি। ম্যাডাম তো একেবারেই না। যাবার সময় বিল পেমেন্ট করে স্যার আমাকে টিপস দিলেন, তারপর দুজনেই একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলেন। লোকটা এর আগে কখনো এসেছিল আপনাদের রেস্টুরেন্টে? না তো, আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। আর মহিলা? না, ওনাকেও আগে দেখিনি। কি কথা বলছিলেন ওরা জানেন না? না স্যার, অত খেয়াল করিনি। তবে তবে ওনারা লিপস্টিক, ফেস পাউডার আরও নানান রকমের কসমেটিক্স নিয়ে দুজনে নাড়াচাড়া করছিলেন, আমি দেখেছিলাম। কোন কোম্পানির কসমেটিক্স, ব্র্যান্ডটা খেয়াল করেছিলেন? না স্যার, ঠিক মনে পড়ছে না। তা কি করছিলেন ওরা কসমেটিক্সগুলো নিয়ে? টেবিলের ওপর স্যার বেশ কিছু কসমেটিক্স সাজিয়ে রেখে ওই ম্যাডামকে দেখাচ্ছিলেন, আর কী সব যেন আলোচনা করছিলেন। উনি কি ম্যাডামকে কসমেটিক্সগুলো গিফট করছিলেন? না, সেরকম কিছু তো খেয়াল করিনি। আচ্ছা, ঠিক আছে, আপনি যেতে পারেন। রেস্টুরেন্টের খাবার জায়গাটা সিসিটিভির আওতায় নয়, শুধু ঢোকার প্যাসেজটা। সৌরনীল ট্রিঙ্কাস আর পার্ক স্ট্রিট এলাকার সিসিটিভি ফুটেজ থেকেও ওর থেকে ভালো বা পরিষ্কার আর নতুন কিছু পেল না। সন্ধ্যের অন্ধকারে ছবিগুলো পরিষ্কার ওঠেনি, জুম করে বড় করলেই ফেটে যাচ্ছে। কিন্তু আরও একটা ক্লু পাওয়া গেল। কসমেটিক্স নিয়ে দুজনের আলাপচারিতা কি ইঙ্গিত করছে? যে কসমেটিক্স গিফট দেওয়া হয়নি? তবে কি কসমেটিক্সের বিজ্ঞাপনে অপর্ণাকে নামানোর জন্য লোকটা প্রস্তাব দিয়েছিল? কিন্তু কিন্তু তাহলে এরকম নৃশংসভাবে খুনটাই বা করলো কেন? বেশ কতগুলো জিনিস ধোঁয়াশাই হয়ে যাচ্ছে যেন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সৌরনীল রাঘববাবুকে ফোন করলো। হ্যালো রাঘবদা, ওই ফোন নাম্বারটা ট্রেস করলেন? আর ওই ডকুমেন্টগুলো পেয়েছেন? সব পেয়েছি, তোমাকে পাঠিয়েও দিয়েছি, কিন্তু সব নকল। ভুয়ো ডকুমেন্ট দিয়ে সিম তোলার পুরনো রোগ এদেশে এখনো যায়নি। বেচারা মেদিনীপুরের একটা চাষি, সে তো বিন্দু বিসর্গ জানে না, অথচ তার নামেই সিমটা তোলা হয়েছিল। কি করব কিছুই বুঝতে পারছি না। না না, ঠিক আছে, আর একটা কাজ করুন, আমাকে গত 2 মাসের সব রোববারের সমস্ত খবরের কাগজগুলো জোগাড় করে দিতে পারবেন ইমিডিয়েট? হ্যাঁ, সে জোগাড় করে দিচ্ছি, কিন্তু কিছু এগোলো কেসটা? তেমন কিছু না, এখনও বলার মতো সময় আসেনি। এবারে সৌরনীল গেল ফ্রি স্কুল স্ট্রিটে, যে এলাকায় শেষবারের মতো লোকটার আর অপর্ণার টাওয়ার লোকেশন দেখিয়েছিল। সেই জায়গাটায় বেশ কয়েকটা হোটেল আছে, তাছাড়া আশেপাশে কতগুলো ভাড়া বাড়িও আছে। লোকটার ছবি দেখিয়ে আশেপাশের বিভিন্ন দোকান, হোটেলের রিসেপশন, নানা জায়গায় খোঁজখবর করতে লাগলো সৌরনীল। মডেলিং আর কসমেটিক্সের কানেকশনটাও বলল, কিন্তু কেউ কোনো খবর দিতে পারল না। কোনো হোটেলেই এরকম কোনো লোক ওঠেনি বলেই জানা গেল। পুলিশের সোর্সও কোনো কাজে এলো না এখানে। অগত্যা সৌরনীল বাড়ি ফিরে এলো। এসেই রাঘববাবুর পাঠানো এক গাদা খবরের কাগজ পেয়ে গেল। আরাম করে
নিজের ঘরে বসে খবরের কাগজ খুলে চোখ রাখল সৌরনীল। কসমেটিক্সের মডেলিংয়ের জন্য কোনো বিজ্ঞাপন আছে কিনা খুঁজতে খুঁজতে ঠিক পেয়েও গেল। ঠিক 2 সপ্তাহ আগে ওই একই কাগজে একটা অ্যাড বেরিয়েছিল। বিশ্বরূপ অধিকারী বলে এক ভদ্রলোক অ্যাড দিয়েছিলেন। ফোন নম্বরটা অবশ্য অন্য। সঙ্গে সঙ্গে রাঘববাবুকে ফোন করলো সৌরনীল। হ্যাঁ রাঘবদা, আমি এখনই একবার ওই সাইবার ক্রাইম সেলের অরিন্দমদার সঙ্গে দেখা করতে চাই। অনেকগুলো ফোন নাম্বারের লোকেশন ট্র্যাকিং আর কল ডিটেলস ঘাঁটতে হবে। আরও অনেকগুলো কাজ রয়েছে সফটওয়্যারে। আপনি একটু বলে দিন না প্লিজ। চলে এসো, নো প্রবলেম। কি ব্যাপার বলো তো? যাকে সন্দেহ করছি তার নাম বিশ্বরূপ অধিকারী। মনে হয় তার কসমেটিক্সের ব্যবসা। মডেলিংয়ের কাজ করার জন্য অপর্ণাকে লোভ দেখিয়ে নিয়ে গিয়ে রেপ আর মার্ডার করেছে। কিন্তু এইটাই তার প্রথম অপরাধ কিনা সেটা দেখতে লাগবে, নাকি ক্রাইম করেছে এর আগে। মডেলিং সংক্রান্ত এরকম কোনো কেস রিপোর্ট আছে কিনা একটু ভালো করে দেখে আমায় জানাবেন। আর আপনার ওই সোর্সদেরও কাজে লাগান। ঠিক আছে। রাঘববাবু খুশি হয়ে বললেন। সৌরনীল নিশ্চয়ই কেসটায় একটা দিশা পেয়েছে, না হলে এত উত্তেজিত তো হতো না। সাইবার ক্রাইম সেলে পৌঁছে সৌরনীল দেখে বিজ্ঞাপনে দেওয়া ফোন নাম্বারটাও বন্ধ। তখন বিশ্বরূপের অন্য কোনো নাম্বার আছে কিনা ট্রেস করা হলো এবং পাওয়াও গেল। দেখা গেল বিশ্বরূপের বাড়ি বর্ধমান। কলকাতায় নিউ মার্কেটে রোজ আসা যাওয়া করে। হয়তো সেখানে কোনো দোকান আছে। অরিন্দমদার সঙ্গে বসে ফোন নাম্বারগুলোর লোকেশন ট্র্যাক আর কল রেকর্ডসগুলো মেলাতে মেলাতে সৌরনীল সেদিন প্রায় মাঝরাত হয়ে গেল। নানা স্পাই সফটওয়্যার আর হ্যাকিং সফটওয়্যারকে কাজে লাগিয়ে ওর দরকারি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সৌরনীল পেয়ে গেল। ভোরের দিকে বাড়ি ফিরে মাত্র কয়েক ঘন্টা ঘুমোতেই পারল সে। সকালে ঠিক 7টার সময় উঠে পড়ে আবারও চলে গেল সিঁথি। সেখানে কতগুলো জরুরি কাজ সেরে আবার বরানগর বাজার। বাড়ি ফেরার পথে সৌরনীল গভীরভাবে চিন্তা করতে লাগলো। আরও একটা ব্যাপার ওকে বেশ ভাবাচ্ছিল। কাল অতগুলো মোবাইলের IMI আর অতগুলো ল্যাপটপের হ্যাকড IP অ্যাড্রেস ওই একই লোকেশনে দেখাচ্ছিল কেন? তাছাড়া ঠিক সেই সময় সাসপেক্টের নাম্বারের লোকেশন বর্ধমান হয় কি করে? একটু গোলমাল লাগছে মনে হয়। অন্য সন্দেহজনক IMI নম্বরগুলো ট্র্যাক করে যেতে হবে। সেগুলোয় বেশ কিছু দিন যাবৎ বারবার সিম বদলানো হয়েছে। ব্যাপারটা আরও ভালো করে বুঝতে এরপর ও চলে গেল ওর বন্ধু চিরঞ্জিতের কাছে। চিরঞ্জিত হ্যাকিং, ডার্ক ওয়েব এসবে সিদ্ধহস্ত। টর ব্রাউজার ইউজ করে ডার্ক ওয়েবে যে নানা নিষিদ্ধ জিনিসের লেনদেন হয় সেটা ওর থেকেই সৌরনীল প্রথম জেনেছিল। আজ ওর সাহায্যে দুজনে আবার ডার্ক ওয়েবে ঢুকবে। কিছু কিছু জিনিস খতিয়ে না দেখলেই নয়। মনে হচ্ছে বিশ্বরূপ একজন খুব চালাক এক সাইবার ক্রিমিনাল। কিন্তু চিরঞ্জিত কম যায় না। ও ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারের সার্ভার হ্যাক করে ওর কম্পিউটারগুলোকে টার্গেট করেও ধরে ফেলল। রাতের দিকে কম্পিউটারগুলো চালু হবে। সেগুলোয় জিরাফ বলে একটা ম্যালওয়্যার ঢুকিয়ে দিল হ্যাক করে। বিশ্বরূপ একবার ভুল করলেই ওর আসল IP অ্যাড্রেস আর লোকেশন বেরিয়ে যাবে। তারপর লগইন হিস্ট্রি থেকে সব জেনে ফেলা যাবে। পরের দিন সকালে সৌরনীল আবার রাঘববাবুকে ফোন করল। বলো সৌরনীল, তোমারই ফোনের জন্য অপেক্ষা করছিলাম। কাল সাইবার পুলিশের থেকে কিছু পেলে? হ্যাঁ, সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে রাঘবদা। লোকটার নাম বিশ্বরূপ অধিকারী।
যদি ওর ফোন নাম্বারটা অনেক দিন ধরে বন্ধ, কিন্তু সেটারও আগে ওই একই লোকেশন দেখিয়েছিল। লোকটা মনে হয় দুটো কি তারও বেশি মোবাইল ফোন ব্যবহার করে, কিন্তু ওর এখনকার নাম্বারটা টাওয়ার লোকেশন দেখাচ্ছে কিন্তু বর্ধমান। সে কি, এ কি একই লোক? তাই তো মনে হচ্ছে। তুমি শিওর? আমি তো কিছুই বুঝতে পারছি না, অন্ধকারে হাতড়াচ্ছি। আর হাতড়াতে হবে না, সার্ভিস প্রোভাইডারের থেকে ডকুমেন্টসগুলো চেক করে দেখলাম, এবার সে আসল ডকুমেন্টই দিয়েছে। লোকটার ছবি, ঠিকানা সবই পেয়েছি, আর ওই সিসিটিভিগুলোর ছবির সঙ্গে সফটওয়্যার দিয়ে সে ছবি মিলেও গেছে। এবারে লোকটাকে হাতে নাতে ধরাটা শুধু আপনার কাজ। ও দারুণ সৌরনীল, তুমি খেল দেখালে বটে। পুলিশ লাগিয়ে দিন লোকটার পেছনে, যে নাম্বারগুলো দিয়েছি সব কটা ট্র্যাকিং করতে থাকুন। ও আবার কলকাতার ডেরায় ফিরবেই, আর সেখানেই ওকে ধরতে হবে। যতদূর মনে হয় সেটা ফ্রি স্কুল স্ট্রিটেই হবে। এখনই খবর নিচ্ছি। একটু পরেই সৌরনীল সাইবার ক্রাইম সেলের অরিন্দমদার ফোন পেল। টাওয়ার লোকেশন পাল্টাচ্ছে। লোকটা বর্ধমান থেকে কলকাতায় ফিরছে। রাঘববাবুকে ফ্রি স্কুল স্ট্রিটে সাদা পোশাকে বেশ কিছু পুলিশ মোতায়েন রাখতে বলে সৌরনীল বাড়ি থেকে বেরিয়ে ফ্রি স্কুল স্ট্রিটের দিকে রওনা হয়ে গেল। কিছুক্ষণ পরে রাঘববাবুর ফোন এলো। খুব খারাপ খবর সৌরনীল, শালা কোনোভাবে মনে হয় টের পেয়ে গেছে। নিউ মার্কেটে থিতু হয়ে গেল তো, আর অন্য নাম্বারগুলো সব একে একে সুইচ অফ হয়ে গেল, কাউকেই আর খুঁজে পাওয়া গেল না। এবার কি করব? হে, হিসেবে বড্ড ভুল হয়ে গেছে। আগেই বোঝা উচিত ছিল। আমরা যেমন বিশ্বরূপের ওপর নজর রাখছি, ও তেমনি আমাদের ওপর নজর রাখতে পারে। ব্যাটা মহা ধুরন্ধর। যাক, আর কিছু করতে হবে না এখন রাঘবদা। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আবার জাল পাততে হবে। লোকটাকে হাতে নাতে ধরতে না পারলে কোনো লাভ নেই। দেখা যাক কদিন পালিয়ে বাঁচতে পারে। কি বলছো? পাখি তাহলে পালালো? আর কিছু করার নেই? আপাতত নেই। কেসটা অত সহজ নয় রাঘবদা। এরকম চালাক সাইবার ক্রিমিনালকে ধরা যে সে কথা নয়। এভাবে হবে না। তবে নিউ মার্কেটের লোকটার ওপর নজর রাখুন, আর ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে আপনি সব পুলিশ সোর্স, এমনকি ওই সাদা পোশাকের পুলিশও সরিয়ে নিন। আসল অপরাধী যেন সন্দেহই না করতে পারে যে আমরা ওর পিছনে লেগেছি। তাহলেই ও আবার ফিরে আসবে। সে কদিন পরে হলেও আসবে। কিন্তু কি করে ধরবো এবার ওকে? কিছু চিন্তা করবেন না। হ্যাকিং করে ওর টাকা পয়সার লেনদেনের সমস্ত হিসেব পেয়ে গেছি। বিটকয়েনের সঙ্গে মেলানো ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টও। এখন ওর টাকার দরকার, নিশ্চয়ই কোনো না কোনো এটিএম থেকে টাকা তুলবে। আর সাইবার ক্রাইম সেলের সাহায্যে তখনই সেই এটিএমের লোকেশান আমরা জানতে পেরে যাব। সেখানেই ওকে ধরতে হবে। হাতে কিন্তু সময় খুবই কম থাকবে। আপনি সমস্ত থানাকে অ্যালার্ট করে দিন। বিকেলের মধ্যেই খবর এসে গেল, নিউ মার্কেটে বিশ্বরূপ অধিকারীকে আইডেন্টিফাই করা গেছে। বিকেলে খবর এলো নিউ মার্কেট থেকে বেরিয়ে বিশ্বরূপ ক্যালকাটা কর্পোরেশনের সামনে একটা এটিএম থেকে টাকা তুলছে। ও বোধহয় ভাবতেও পারেনি যে এইভাবে ওর লোকেশন ট্র্যাক করা হতে পারে। খুব একটা অসুবিধে হলো না ওকে ধরতে। লোকটাকে ধরে থানায় নিয়ে আসতে রাঘববাবু ওর সাদা সিধা রূপ দেখে অবাক হয়ে গেলেন। এই সেই বিশ্বরূপ অধিকারী? সত্যি যা বিশ্বরূপ দেখালো। কিন্তু জেরা করতেই দেখা গেল লোকটার কোনো দোষ নেই। ও আসল অপরাধী নয়। নিউ মার্কেটে একটা কাপড়ের দোকানে কাজ করে মাত্র। বাড়ি বর্ধমানে। আবার মিস। এই নিয়ে দুবার। বিশ্বরূপ অধিকারীর নাম, ক্লোনড সিম, ব্যাংক ডিটেলস সব ফিশিং করে ব্যবহার করা হয়েছিল। আসল অপরাধী যে এভাবে আড়াল থেকে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলতে পারে তা ওরা ভাবতেও পারেনি।
যা যা এতদিন ধরে পাওয়া গেছে তা মনে হয় সবই নকল। হ্যাকিং করে ওর যেসব ব্যাংক লেনদেন জানা গেল তাও অজস্র অ্যাকাউন্টে ছড়িয়ে আছে, আর প্রতিদিন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বা গায়েব হয়ে যাচ্ছে, এমনকি বিদেশেও যাচ্ছে। বিটকয়েন ট্রানজ্যাকশনগুলো তো ধরাই যাচ্ছে না, আর ডকুমেন্ট যা যা পাওয়া গেছে তার কোনোটা যে নিজস্ব ডকুমেন্ট আর কোনটা যে ক্লোনড সেটাই তো বোঝা যাচ্ছে না। অথচ অদ্ভুত ব্যাপার, বিশ্বরূপের সিম ডকুমেন্টের ছবি সফটওয়্যারে সিসিটিভি সাসপেক্টের ছবির সঙ্গে মিলে গেল কি করে? ছবিটা অবশ্য খুব একটা পরিষ্কার ছিল না, কিন্তু সৌরনীল হাল ছাড়ল না। লোকটা প্রক্সি সার্ভার আর আইপি অ্যাড্রেসগুলো গোপন করে বা পাল্টে দিয়ে কাজগুলো করত, এমনকি বিদেশের প্রক্সি আর ভিপিএনও ব্যবহার করেছে। তাই ওর একদম সঠিক ঠিকানা জানাটা অসম্ভব ছিল। ওর সন্ধান ওর রাস্তাতেই বের করতে হবে। সাইবার ক্রাইম সেল সেইভাবেই এগোতে লাগলো। সৌরনীল চিরঞ্জিতকে সঙ্গে নিয়ে পরের দিন আরও দুটো জরুরি কাজ করে ফেলল। প্রথমেই ওই এলাকার কুরিয়ার ডেলিভারি বয়দের খুঁজে খুঁজে বের করে তাদের জিজ্ঞাসাবাদ করে কোথায় তারা সন্দেহজনক জিনিস ডেলিভারি দিত সেটার একটা খোঁজ করার চেষ্টা করল। আর লোকাল ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক ব্যবহারকারীদের কেউ আনট্রাস্টেডভাবে ডেটা হ্যাক করেছিল কি না সেটাও খোঁজ করতে শুরু করলো। যদি ওয়াইফাই হ্যাক করা হয় তবে তার নেটওয়ার্ক অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিল সন্দেহের পর থেকেই হঠাৎ ভীষণ অদ্ভুত আচরণ করার কথা। দেখা গেল তারাও বেশ কিছুদিন যাবৎ এরকম একটা সমস্যায় পড়ছে নির্দিষ্ট একটা জায়গা থেকে। ব্রডব্যান্ড কানেকশন হিস্ট্রি থেকে সেটাও মিলে গেল। চিরঞ্জিত রাস্পবেরি আর পাইনঅ্যাপল বলে দুটো ডিভাইস ব্রডব্যান্ডে লাগিয়ে দেখল কোনো হোটেলে নয়, গলির মধ্যে একটা পুরনো বাড়িতে সন্দেহজনক কাজকর্ম হয়। ডেলিভারি বয়রাও ওই বাড়িরই 3 তলার একটা ঘরে নানা রকম সন্দেহজনক কুরিয়ার ডেলিভারি দিত বলে জানালো। ঘরটা তখন বন্ধ, তবে প্রায় সারা রাত ধরে নাকি আলো জ্বলে বলে প্রতিবেশীরা জানালো। ব্যাস, অবশেষে অপরাধীর আস্তানার খোঁজ পাওয়া গেল, কিন্তু কাউকে তা ঘুণাক্ষরেও টের পেতে দেওয়া হলো না। সেজন্য সৌরনীল মোবাইল সঙ্গে নিয়েও গেল না। 2 দিন পরেই অযাচিতভাবে সাফল্য মিলল। রাত 12টা নাগাদ একটা সন্দেহজনক আইপি অ্যাড্রেস আর মোবাইল আবার চালু হলো। সঙ্গে সঙ্গে লেয়ারের পর লেয়ার তা ডিক্রিপ্ট করে দুটোরই লোকেশন পাওয়া গেল, সেই ফ্রি স্কুল স্ট্রিট। সাইবার পুলিশ অক্লান্তভাবে অনেকগুলো নম্বরের উপর নজর রাখছিল। লোকেশনে সেগুলো চালু হতেই ওরা সঙ্গে সঙ্গে জানিয়ে দিল। খবর পেয়ে রাঘববাবু পুলিশ ফোর্স নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। ওদিকে সৌরনীলকে নিয়ে আসতেও পুলিশের জিপ চলে গেল। বাড়িটা তো আগেই জানা হয়ে গিয়েছিল। পুলিশ গোটা বাড়িটাই চারদিক থেকে ঘিরে ফেলল। তারপর চুপি সারে দোতলায় পৌঁছে দরজা ভেঙে হুড়মুড় করে ভেতরে ঢুকল। একটা লোক তখন ল্যাপটপে কী সব কাজে ব্যস্ত ছিল। পুলিশ দেখেই একসঙ্গে কিবোর্ডের কয়েকটা বাটন টিপে দিয়ে সে বারান্দায় ছুটে পালাতে গেল, কিন্তু পারল না। পুলিশ নিচের দিক থেকেও বারান্দা দিয়ে উঠে এসেছে ততক্ষণে। ওকে ধরা পড়তেই হতো। জানা গেল ওর নাম শশাঙ্ক তেওয়ারি। ঘরটা দেখে তো সকলে একেবারে থ হয়ে গেল। সাউন্ডপ্রুফ ঘরটার মধ্যে কম করে ডজনখানেক ক্যামেরা আর মাইক্রোফোন ফিট করা আছে। তাছাড়া আরও 4টে ল্যাপটপ, অসংখ্য মোবাইল আর নানা অদ্ভুত গেজেট ঘর জুড়ে।
এগুলো কি কাজে লাগে? মার্ডারের সঙ্গে এসবের কি যোগ? তবে কি লোকটা রেপ আর নৃশংসভাবে খুন করার ভিডিও তুলে রাখত? সৌরনীল ঘরের সব কিছু খুঁটিয়ে দেখতে লাগলো। ল্যাপটপ, মোবাইল, সব পাসওয়ার্ড লক। ওগুলো খুলতে গেলে সাইবার সেলের সাহায্য চাই। সৌরনীল রাঘব বাবুর অনুমতি নিয়ে চিরঞ্জিতকে ডেকে পাঠালো। সাইবার সেলের অরিন্দম দাও এসে গেল এতক্ষণে। ওরা দুজনে ঘরের সব কটা গেজেট ভালো করে দেখে বিস্মিত হয়ে গেল। এইসব আধুনিক গেজেট লোকটা কিভাবে জোগাড় করলো বা কিভাবেই বা বানালো? সারা পৃথিবীতে মাথা খুঁড়লেও এইসব কার্ড ক্লোনিং মেশিন, জাল নোট বা জাল ডকুমেন্ট প্রিন্টিং মেশিন, এটিএম হ্যাকিং ডিভাইস, স্নিফিং ডিভাইসের মতো ডিপ ওয়েব গেজেট খুঁজে পাওয়া যাবে তা সন্দেহ। শশাঙ্কর ল্যাপটপ আর মোবাইলগুলো এমনভাবে পাসওয়ার্ড লক করা আছে যে সাইবার সেলের অফিসাররাও পর্যন্ত খুলতে গিয়ে ঘেমে নেই একসার। শেষে সর্বাধুনিক হ্যাকিং সফটওয়্যার দিয়ে ওরা মোবাইল আর ল্যাপটপগুলোর ঘণ্টা তিনেকের চেষ্টার পর খুলতে পারল। মোবাইলের IMEI, ল্যাপটপের IP, সেভ করা ছবি, ভিডিও, ডকুমেন্ট, কল লিস্ট সব ডার্ক ওয়েবে মিলিয়ে ওসিন্টে সার্চ করা শুরু হলো। তবে ওর ল্যাপটপ থেকে অপর্ণা ছাড়াও আরও 3 জনের উপর অত্যাচারের ভিডিও পাওয়া গেল। রেপের সঙ্গে খুনের ভিডিও শুধু অপর্ণার। পুলিশ সেগুলো এভিডেন্স হিসেবে নিয়ে গেল। অন্য কেসগুলোরও খোঁজ খবর করা শুরু করলো। শশাঙ্ক তিওয়ারি সরি নামে ভালো টাকার বিনিময়ে বিভিন্ন ডার্ক ওয়েবে রেপ আর মার্ডার ভিডিওগুলো পোস্ট করেছিল। সেখানে মৃত্যুর অভিব্যক্তি, রেপের অভিব্যক্তি প্রচুর দামে বিক্রি হয়। ওর মোবাইল ঘেঁটেও অপর্ণার কিছু ছবিও পাওয়া গেল, সবই রেস্টুরেন্টে তোলা। আরও কয়েকটা মেয়ের ছবি পাওয়া গেল। তাদেরও পরিচয় জানার চেষ্টা শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত চিরঞ্জিত টর ব্রাউজার খুলে রেড রুমে অপর্ণার ভিডিওটা পেয়ে গেল এবং সেটা লাইভে মাত্র 4 দিন আগে আপলোড করা। সেটা অবশ্য খোলা গেল না, প্রাইভেট অথেন্টিকেশন আর অনেক বিটকয়েন লাগবে। কিন্তু বোঝা গেল হাজার হাজার লোক এই চ্যাটরুমে নির্দিষ্ট সময়ে এসে এইসব রেপ আর মার্ডারের লাইভ শো লক্ষ লক্ষ টাকা দিয়ে দেখে। সাইবার পুলিশ ডিজিটাল ফরেন্সিক তদন্ত শুরু করে দিল। পরের দিন সৌরনীল পার্ক স্ট্রিট থানায় পৌঁছতেই রাঘববাবু ছুটে এসে জড়িয়ে ধরলেন। তুমি সত্যি গুরুদেব সৌরনীল, যা খেল দেখালে, একেবারে কামাল করে দিলে। আরে না না, কী যে বলেন, অরিন্দমদার চিরঞ্জিতি তো আসল কামাল করলো। ওরা না হলে তো এত কিছু জানতেও পারতাম না। তা লোকটা সব স্বীকার করলো? আরে না না, শালা বহুত ধড়িবাজ, কিছু বলতেই চাইছে না। তবে বলাবো ঠিক, ওটা আমার ব্যাপার। তাছাড়া এভিডেন্স যা পেয়েছি তাও যথেষ্ট। যাক বাবা, অবশেষে এবার আসল অপরাধী ধরা পড়ল। দাঁড়ান দাঁড়ান রাঘবদা, পিকচার আভি বাকি হ্যাঁ। মানে আরও আছে? মানে বলতে চাইছি যে এর পিছনে মাস্টার মাইন্ড কিন্তু অন্য আর একজন আছে। সে কি? সে আবার কে? সে হলো অপর্ণার হাজব্যান্ড কুণাল। হ্যাঁ, বলো কি? ঠিকই বলছি। আমি সব খবর নিয়ে দেখেছি। কুণালের আর্থিক অবস্থা ইদানিং খুব পড়ে গিয়েছিল, অপর্ণার সঙ্গে সম্পর্কটাও। কুণালের অফিস আর অপর্ণার বান্ধবী সুমিতার সঙ্গে কথা বলে আমি অনেক কিছু জানতে পেরেছি। আর্থিক অনটনে কুণাল বাধ্য হয়েই নিজের বউকে নোংরা পথে নামিয়ে তার বিনিময়ে কিছু রোজগার করে নেওয়ার প্ল্যান করেছিল। কি বলছো তুমি? নিজের বউকে দিয়ে কেউ এই কাজ করাতে পারে? সেটাই তো আমার প্রথম সন্দেহ হলো,
যখন বিশ্বরূপ মানে ওই শশাঙ্ক তার মোবাইলের কল লিস্টে কুণালের নাম্বারটাও পেলাম। তারপর ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কুণালের হতদরিদ্র ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ ঘটনার আগের দিন 3 লাখ টাকা একটা অচেনা অ্যাকাউন্ট থেকে ঢুকেছে। দেখে আমার সন্দেহটা আরও জোরালো হলো। আপনাকে বলেছিলাম না একটা খটকার কথা, এটাই সেটা। তারপর শশাঙ্ক আর কুণালের লোকেশন ট্র্যাকিং করতে কয়েকদিন আগে একবার ওই একই জায়গায় দেখালো। তখন আমার সন্দেহটা আরও গভীর হলো। আমি কুণালের ফ্ল্যাট বাড়ির একতলায় দারোয়ানদের সাথেও কথা বললাম, সেখানকার সিসিটিভি রেকর্ডিংও দেখলাম। তখনই বেরিয়ে এলো আসল গল্প। কিরকম? আসলে অপর্ণা সকালের খবরের এক এজেন্টকে বাড়িতে ডেকে বিজ্ঞাপনটা দিয়েছিল। ওদের হোম কালেকশনের সুবিধা রয়েছে। সেদিনই বিকেলে কুণাল দারোয়ানের থেকে জেনে যায় যে ওদের ফ্ল্যাটে এই এজেন্ট ছেলেটির আসার কথা। তার নম্বরও পেয়ে যায় রেজিস্টার থেকে। তারপর তাকে ফোন করে ও এটাও জানতে পারে যে অপর্ণা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে। অপর্ণা কিন্তু ব্যাপারটা কুণালের কাছে গোপনই রেখেছিল, হয়তো ভেবেছিল সারপ্রাইজ দেবে। যাই হোক, সব জেনে কুণালের মাথায় একটা কুবুদ্ধি খেলে গেল। ও বেশ কিছুদিন ধরে পয়সার লোভে নানা অপরাধমূলক কাজ শুরু করেছিল। ওর এক বন্ধুকে বাজিয়ে দেখেছি আমি। ও অপর্ণার বিজ্ঞাপনের কথাটা ওর সেই বন্ধুকে জানায়, যে কিনা আবার একটা এসকর্ট সার্ভিসের কাজ করত। আর তার সাহায্যেই ও শশাঙ্কর নম্বরটা পায়, যে কিনা আনকোরা নারী মাংসের ভালো দাম দেয়। কুণাল তার সঙ্গে দেখাও করলো। কি কথা বললে অপর্ণা তার সঙ্গে দেখা করতে যাবে, কিভাবে চাকরির লোভ দেখাতে হবে, সেটাও কুণালই ওকে জানিয়ে দিয়েছিল। শশাঙ্ক এভাবেই মেয়েদের মডেলিংয়ের নাম করে ভুলিয়ে ভালিয়ে নিজের ডেরায় এনে তারপরে পার্টি ড্রাগ খাইয়ে ধর্ষণ করত। তারপর সেই ভিডিও তুলে এক ঢিলে 2 পাখি মারত। এক তো ডার্ক ওয়েবে এসে সব বিক্রি করে মোটা টাকা কামানো, আর 2 মেয়েগুলোর ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা। কিন্তু কুণাল কেন এই কাজ করতে গেল? টাকার লোভ রাঘবদা। টাকা যে মানুষকে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে যেতে পারে, অপর্ণা মুখার্জির কেস তার জ্বলন্ত উদাহরণ। তাই অপর্ণা ঠিক যে সময় বাড়ি থেকে বেরিয়ে গেল, তখনই কুণালের মোবাইল থেকে শশাঙ্কর মোবাইলে একটা মেসেজ গেছিল, পাখি উড়েছে, জাল পাতুন। আরও একটা ব্যাপার, কুণালকে প্রথম যেদিন জেরা করছিলাম সেদিনও বলেছিল অপর্ণা নাকি কোনো বান্ধবীর সঙ্গে শপিংয়ে গেছে। তারপর অপর্ণা রাতে বাড়ি না ফেরায় সে নাকি অনেক জায়গায় খোঁজ খবরও করেছিল। কিন্তু সব মিথ্যে কথা। তার কল লিস্ট মোটেও সে কথা বলছে না। এমনকি কাছেই যে বান্ধবী থাকতো সুমিতা, তার কাছেও খোঁজ করতে যায়নি, ফোন পর্যন্ত করেনি। কেন? কুণাল নিশ্চয়ই জানতো অপর্ণা কোথায় আছে, তাই না? কিন্তু কুণাল একটা জিনিস ভাবতেও পারেনি যে অজানা লোকটা অপর্ণাকে রেপ করার বিনিময়ে কুণালকে অতগুলো টাকা দিয়েছিল, সে অপর্ণাকে খুন পর্যন্ত করতে পারে। তবে এই ওর প্রথম খুন। যে ইলেকট্রিক করাত দিয়ে অপর্ণার শরীর টুকরো টুকরো করা হয়েছিল, সেটা মাত্র 2 দিন আগেই কেনা। ভাবতে অবাক লাগে, যার জন্য অপর্ণা নিজের বাবা মাকে ছেড়ে চলে এলো, সেই সবচেয়ে আপনার জনেরই এক সর্বনাশা লোভের মূল্য চোকাতে হলো ওকে। অথচ অপর্ণা হয়তো সংসারের স্বাচ্ছন্দ্যের জন্যই একটা পাকা চাকরি খুঁজছিল। ইস, ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। আর ঠিক ওই জন্যেই অপর্ণার মিসিং ডায়েরি করতে কুণাল একদিন সময় নিয়েছিল। ভেবেছিল অপর্ণাকে ভোগ করে লোকটা নিশ্চয়ই পরদিন ছেড়ে দেবে। অপর্ণাকে যে এইভাবে খুন হতে হবে, সেটাও স্বপ্নেও ভাবেনি।
হ্যাঁ সেই তো। আচ্ছা, কি সব ডার্ক ওয়েব ফার্ক ওয়েব বলছো, যেখানে সব নিষিদ্ধ জিনিস পাওয়া যায়, সেটা কি ব্যাপার গো? পেঁয়াজের খোসা ছাড়িয়েছেন কখনো? ছাড়াতে ছাড়াতে শেষে একদম ভেতরে গিয়ে দেখবেন সব ফাঁকা। সাধারণ সারফেস ওয়েব ব্রাউজার বা সার্চ ইঞ্জিন নয়, লুকোনো সফটওয়্যার, লুকোনো অথেন্টিকেশন দিয়ে প্রাইভেট নেটওয়ার্ক, যার সব কিছু এনক্রিপ্টেড, লুকোনো, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। ও, তা সেখানে কি হয়? অপরাধীরা সেখানে নিজেদের পরিচয় গোপন করে যা খুশি করতে পারে। নিষিদ্ধ আর চোরাই জিনিসের কেনা বেচা, খুন বা ধর্ষণের ভিডিও শেয়ার করা, ওম্যান ট্রাফিকিং, চাইল্ড পর্নোগ্রাফি, সন্ত্রাসবাদ, অস্ত্রশস্ত্র, ড্রাগ, ডেটা হ্যাকিং, কার্ড ফ্রড, সাইবার ক্রাইম, জাল নোট, আরও কত কি। হাজার হাজার কোটি টাকার ব্ল্যাক মার্কেট, বুঝলেন? হ্যাঁ, কিন্তু পুলিশ ঢুকে দেখতে গেলে কিছুই পাবে না। তাই নাকি? তো তুমি কি করে ঢুকলে সেখানে? কি করে আবার? ওই টর, I2P, ফ্রিনেট, কত ব্যবস্থা আছে। আচ্ছা, ডার্ক ওয়েব যদি অপরাধীদের স্বর্গরাজ্য হয়, তাহলে সেটা বন্ধ করা যাচ্ছে না কেন? কিছুটা হয়তো যাবে, তবে খুব কঠিন। ওদের বুদ্ধি পুলিশের থেকেও বেশি, ধরতেই পারবেন না। অত কোটি টাকার লেনদেন বন্ধ করা সহজ কাজ নাকি? আচ্ছা, অত টাকা ওদের কিভাবে আসে? বিটকয়েন। সেটা আবার কি? ওটা একটা ক্রিপ্টোকারেন্সি, পরের একদিন বলবো। ঠিক আছে, তাহলে এখন যাই, কুণালকে ধরি গিয়ে। আরে দাঁড়ান দাঁড়ান, ওকে ধরার তাড়া থাকলে কি আমি আপনার সঙ্গে এতক্ষণ গল্প করতাম? মানে? মানে কুণাল পালাতো না, আর এখন তো আরই পারবে না। আরামসে যান, ও আর ইহজগতে নেই, নিজের শাস্তি ও নিজেই নিয়ে নিয়েছে। সে কি? আমরা যখন শশাঙ্ককে ধরছিলাম, ঠিক তখনই আমার মোবাইলে একটা মেসেজ আসে। তাতে লেখা, আমার অপরাধের কোনো ক্ষমা নেই। গত 5 দিন ধরে একটুও ঘুমোতে পারিনি। আমি চললাম অপর্ণার কাছে ক্ষমা চাইতে, যদিও জানি এই নোংরা অপরাধের কোনো ক্ষমা হয় না। 1 ঘন্টা বাদে এসে আমার বডিটা নামিয়ে নেবেন।